আজকের গল্প রামায়ণ গান, রচনা ললিত মোহন ভট্টাচার্য। গোপীনাথপুরে জন কয়েক লোক মিলে শখ করে একটা রামায়ণের দল গড়েছিল। রামায়ণওয়ালাদের কণ্ঠস্বর এমনই মিষ্টি যে গরু যদি শক্ত দড়ি দিয়ে বাঁধা থাকতো আর সেই সময় যদি রামায়ণওয়ালাদের গান আরম্ভ হতো, তাহলে দড়ি ছিঁড়ে সেই গরু নিশ্চয়ই ছুটে পালাতো। গোপীনাথপুরে ৩০-৪০ ঘর লোকের বাস। রামায়ণওয়ালারা প্রথমে তেল, তামাক আর ৪ আনার পয়সার দক্ষিণা নিয়ে গাওনা আরম্ভ করলে। প্রথমবার গ্রামের লোক চক্ষু লজ্জায় তাদের অত্যাচার সহ্য করলে। ৩০-৪০ খানা বাড়িতে ১.৫ মাসের কম সময়ের মধ্যেই একতরফা রামায়ণ গান শেষ হয়ে গেল। গ্রামের লোক রাত জেগে জেগে অস্থির হলো। তাছাড়া ভিন্ন গ্রামের লোক রামায়ণ গানের ভয়ে গোপীনাথপুরে আসা বন্ধ করে দিল। মোটের ওপর গোপীনাথপুর ভিন্ন আর কোনো গ্রামের লোক রামায়ণের দল বায়না করতে সাহস পেলে না। কাজেই রামায়ণওয়ালারা বাধ্য হয়েই আবার গ্রামের প্রথম বাড়ি থেকে গাওনা করার প্রস্তাব করলে। প্রথমে গ্রামের লোক কিছুতেই রাজি হয় না। শেষে দলওয়ালারা শুধু তেল, তামাক নিয়ে গাইতে স্বীকার করায় অগত্যা গ্রামবাসীরা রাজি হলো। এইভাবে দ্বিতীয় তরফা গোপীনাথপুরের ঘরে ঘরে এক এক পালা রামায়ণ হয়ে গেল। গ্রামের লোকেরা রাত্রির জেগে জেগে বিরক্ত হয়ে উঠল। তাতেও কি রক্ষা আছে? রামায়ণের দল এবার যার যার বাড়ি থেকে তেল তামাক এনে গান জুড়ে দিলে। এইভাবে তৃতীয় তরফায় ৫-৭ বাড়ি গান হলে গ্রামের লোকগুলো একরকম খেপে উঠল। সকলে মিলে যুক্তি করলো এদের গ্রাম ছাড়া করতে না পারলে আর রক্ষে নেই। এই যুক্তি স্থির করে ৫০-৬০ জন লোকে প্রত্যেকে একখানা লাঠি নিয়ে রামায়ণওয়ালাদের গ্রাম থেকে তাড়িয়ে বের করলে। গ্রামের লোক হাঁপ ছেড়ে বাঁচল। রামায়ণওয়ালাদের প্রায় ২ মাস যাবৎ গান করে করে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। তারা এখন আর গান না করে থাকতে পারে না। কাজেই গ্রামের বাইরে মাঠের ভেতর এক বটতলায় এসে খোল করতাল সাহায্যে রামায়ণ আরম্ভ করলে। সেই বটগাছে এক ব্রহ্মদৈত্য ছিল। সে বেচারা রাম নামের চোট সামলাতে না পেরে গাছ ছেড়ে বেরুলো, কিন্তু তার বহুকালের আবাসস্থানটা ছাড়তে প্রাণ বড়ই কাঁদতে লাগলো। সে মনে মনে বেশ একটু চটে গেল। রামায়ণওয়ালাদের ওপর প্রতিশোধ নেবার মতলব করে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ব্রহ্মদৈত্য পথের এক মুঠের সঙ্গে আলাপ আরম্ভ করলে। ব্রহ্মদৈত্যী বললে, বাপু হে, গরিব ব্রাহ্মণের একটু উপকার করতে পারো? আজ্ঞা করুন, আপনি ব্রাহ্মণ, আপনার উপকার করতে পারবো এমন ভাগ্য আমার হবে? হবে বাপু, হবে। শুধু ভাগ্য হবে না, সৌভাগ্য হবে। আমি তোমায় রাজা করে দেবো। তা ঠাকুর, তুমি আমায় রাজা করবে কি করে? দেখো বাবু, সেই কথা তোমায় বলতে সাহস হয় না, কারণ সেই কথা শুনলে তুমি হয়তো ভয় পাবে। আগে ভয়? তা আপনার আশীর্বাদে অন্ধকার রাত্রে আমি ভূতের সঙ্গেও লড়াই করতে পারি। বেশ বাপু, তাহলেই হলো। তবে আমার পরিচয়টা শোনো, আমি ব্রাহ্মণ নই, আমি ব্রহ্মদৈত্য। এই কথা শুনে মুটে বেটা কাঁপতে লাগলো। তখন ব্রহ্মদৈত্য তাকে অভয় দিয়ে বললে, বাপু, তোমার কোনো ভয় নেই। ওই যে বট গাছটা দেখছো, ওই গাছটিতেই আমার আড্ডা। এ যাবৎ বেশ সুখেই ছিলাম, কিন্তু আজ ২ দিন হলো এই রামায়ণের দল এসে আম নামে আমায় ব্যতিব্যস্ত করে তুলেছে। তুমি যদি ও ব্যাটাদের তাড়িয়ে দিতে পারো, তাহলে আমি তোমায় রাজা করে দেবো। আচ্ছা ঠাকুর, ওদের না হয় আমি তাড়িয়ে দিলাম, কিন্তু তুমি আমায় রাজা করবে কি করে? বুঝলে না বাপু, আমি এই বিরাটগঞ্জের রাজার মেয়ের স্কন্ধে অধিষ্ঠান করব। কোনো ওঝা আমাকে ছাড়াতে পারবে না। শেষে তুমি গেলে তবেই ছাড়ব, তাহলেই তুমি রাজা হয়ে গেলে। দেখো ঠাকুর, মনে থাকে জানো। এই কথা বলে মুটে একখানা বড় বাঁশ নিয়ে সেই বটতলায় গিয়ে হাজির হলো। খুব তর্জন গর্জন করে অধিকারীদের পিঠে বাঁশদণ্ডটি ২-১ ঝাঁকাতেই অধিকারী মশাই দলবল সমেত খোল করতাল নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট দিল। ব্রহ্মদত্তী নিশ্চিন্ত হলো। বিরাটগঞ্জের রাজার মেয়ের ঘাড়ে ভূত চেপেছে। চারদিক থেকে ওঝা আসতে আরম্ভ করলো। কত মন্ত্র জপলে, কত ঝাড়ন কারণ করলে, কিছুতেই কিছু হলো না। রাজা তখন নিরুপায় হয়ে ঘোষণা করলেন যে আমার মেয়ের ঘাড়ের ভূত যে ছাড়িয়ে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেব, কিন্তু যিনি ভূত ছাড়াতে অক্ষম হবেন তার মুন্ডুটা কেটে রাখব। এই সংবাদ ২ দিনের মধ্যে দেশময় ছড়িয়ে পড়ল। আমাদের পূর্ব পরিচিত মুটে লোক মুখে এই কথা শুনল, ভাবল ব্রহ্মদত্তী যখন সত্য করেছে তখন এইবার আমার কপাল ফিরবে। এই ভেবে সে মোটামুটি একটু সেজে গুজে বিরাটগঞ্জে রওনা হলো। ভোরে বাড়ি থেকে বেরিয়ে অপরাহ্নকালে বিরাটগঞ্জে পৌঁছে গেল। রাজার সঙ্গে দেখা হলো। মুটে রাজাকে তার আসার কারণ জানালে। রাজা প্রথমে তাকে অনেক বোঝালেন, বললেন, আহা বাপু, গরিবের ছেলে তুমি,
কেন মিছে লোভে পড়ে প্রাণ হারাবে? তুমি কি জানো না, রাজারাজরা যেই কথা সেই কাজ। হাকিম টলে তবু হুকুম টলে না। এখনো সময় আছে, এখনো বুঝে চলো, ভালো হতে পারবে। মোটে হাত জোর করে ভারী কাতর হয়ে বললে, মহারাজ, বুকে জোর না থাকলে কি সাধ করে মরতে এসেছি? আপনি আদেশ করুন, আমি নিশ্চয়ই আপনার এই মেয়ের ভূতে পাওয়া রোগ সেরে দেব। রাজা আর কি করবেন, মুটের এরকম তেজ দেখে তার উপর কন্যার চিকিৎসার ভার দিলেন। 2-5 জন রাজবংশের ভদ্রলোক নিয়ে মুটে যেই মাত্র মেহের ঘরে পা ফেলেছে, অমনি রাজকন্যা স্কন্ধে অধিষ্ঠিত ব্রহ্মদত্তী রাজার মেয়ের কণ্ঠস্বরেই বললে, বন্ধু এসেছ? মুটে তৎক্ষণাৎ উত্তর করলে, হ্যাঁ বন্ধু, আমি এসেছি। অমনি রাজকন্যা বললে, তবে আমি এখন আসি? কিন্তু বন্ধু, একটা বিষয় তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি, আর কখনো কোনো জায়গায় আমায় ছাড়াতে যেও না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। বন্ধু, আর আমার কিছুতেই দরকার নেই। যে উপকার তুমি করে গেলে সেই যথেষ্ট। মুটের এই কথা শেষ হওয়া মাত্রই রাজকন্যা তাড়াতাড়ি মাথা নত করলেন। সামনে অনেক বেটা ছেলে দেখে লজ্জায় জড়সড় হলেন। কিছু দূরে তার মা দাঁড়িয়ে মেয়ের দুঃখে কাঁদছিলেন। রাজকন্যা তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে বললে, এ কি মা, এখানে এত লোক কেন? তুমি বা কাঁদছো কেন? আমার বোধ হচ্ছে আমি যেন ঘুমুচ্ছিলাম। মেয়ের মুখে এইসব কথা শুনে মায়ের বুক ফেটে গেল, চোখ ফেটে জল বেরোলো। তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। এতদিন পরে যেন তিনি তার হারাধন ফিরিয়ে পেলেন। মুটের খুব ধন্যী ধন্যী নাম পড়ে গেল। মেয়ে ভালো হয়েছে এই কথা যেই বাইরের রাজ্যের রাজার কানে পৌঁছলো, রাজা অমনি অন্দরে ছুটে এলেন। রাজকন্যা আগের মতন খুব ভক্তিভরে তাকে প্রণাম করলেন। রাজা তার মেয়ের এরকম ভালো অবস্থা দেখে ভারী সুখী হলেন। তখনই মুটে ওঝার সঙ্গে কোলাকুলি করলেন এবং জামাই করবেন বলে স্বীকার করলেন। আর যে রাজ্যের অর্ধেক দেওয়ার কথা ছিল তাও তিনি দেবেন বললেন। হাজার হলেও রাজা গজা যেই কথা সেই কাজ। রাজা লোকজনদের হুকুম দিলেন, দেখো, মুটে ওঝাকে আজ থেকে তোমরা আমার জামাই বলে মনে করবে, আর সেরকমই আদর যত্ন করবে। যেই রাজার মুখ থেকে এই আদেশ বের হওয়া, অমনি রাজবাড়ির চাকরদের যে যেরকম সাজ পোশাক থাকা দরকার সেই রকম সাজ পোশাকে সেজে গুজে 4-5 জন খোট্টা চাকর আইয়ে হুজুর বলে সামনে দাঁড়ালো। অন্য মুটে হলে এদের চেহারা দেখে ভয় পেত, কিন্তু এই তো যে সে মুটে নয়। যে আসল ব্রহ্মদত্তীর সঙ্গে আলাপ করে ফেলেছে, সে সব নকল খোট্টা ভূতকে ডরাবে কেন? সে তখনই বললে, আবি চালিয়ে। এই কথা বলে চাকরদের সঙ্গে অন্দর ছেড়ে বাইরে এলো। আপাতত বাইরেই একটা সুন্দর ঘরে মুটের থাকার জায়গা ঠিক হলো। চাকর চাকরানি নিযুক্ত হলো। অন্দর থেকে থরে থরে সাজানো খাবার, জল খাবার প্রভৃতি আসতে লাগলো। এক কথায়, যার কৃপায় পথের ভিখারি রাজা হয়ে যায়, সেই ভগবানের কৃপায় আজ মুটের ভাগ্য ফিরে গেল। 2-4 দিন পরে শুভ দিন দেখে রাজকন্যার সঙ্গে মুটের বিয়ে হয়ে গেল। মুটে এখন রাজার জামাই, মহাধনী, মহাসুখী। রাজকন্যার বিবাহের 1 বছর পরে শ্রীপাঠ খট্টচুল্লি গ্রামে রাজার গুরুদেবের কন্যাকে ভূতে পেল। গুরুদেব তো হায় হায় আমার মেয়ের কি হলো এই বলে কেঁদেই অস্থির। বাড়ি শুদ্ধ লোক মেয়েকে পাগলের মতন প্রলাপ বকতে দেখে ভয় পেয়ে গেল। মেয়েকে যে ভূতে পেয়েছে এটা সকলেই বুঝলে। চারদিক থেকে ওঝা আসতে লাগলো, ঝাড়ন কারণ কত রকম হতে লাগলো। মেয়ে আর কিছুতেই ভালো হয় না। শেষে সকলেই রাজার জামাইকে এনে দেখাবার কথা বললে। গুরুদেব প্রথমে একটু তা ভাবলেন, শেষে মেয়ের প্রাণ রক্ষাই প্রধান বলে মনে হলো। 2-1 জন লোক সঙ্গে নিয়ে সেদিনই সে বিরাটগঞ্জে রওনা হলেন এবং সেই দিনই রাত্রিকালে সেখানে পৌঁছে গেলেন। রাজা গুরুদেবের আগমন শুনে তখনই এসে গুরুপদে প্রণাম করলেন। শেষে গুরুদেবের মুখে তার কন্যাকে ভূতে পাওয়ার কথা শুনে বড়ই দুঃখিত হলেন। গুরুদেব রাজজামাতাকে একবার মেয়েটি দেখার জন্য রাজাকে অনুরোধ করলেন। জামাই কথা রাখবেন কি না এইটা মনে করে রাজা প্রথমে একটু ভাবতে লাগলেন। শেষে গুরুদেবের উপকার করাই প্রধান ধর্ম এটি মনে ভেবে জামাইকে অনুরোধ করতে স্বীকার করলেন। গুরুদেব সেই রাত্রির মতন আহারাদি শেষ করে ঘুমোবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু মেয়ের কথা মনে করে দুশ্চিন্তায় তার আর ঘুম হলো না। ক্রমে রাত্রি প্রভাত হলো। সকালে রাজা গুরুদেবকে সঙ্গে নিয়ে জামাইয়ের কাছে গেলেন। গুরুদেবও জামাইবাবুর হাত ধরে কেঁদে ফেললেন। রাজাও জামাইকে সমস্ত কথা খুলে বললেন। জামাইকে গুরুদেবের এই উপকারটি করতে অনুরোধও করলেন। জামাই তো শ্বশুরের আর গুরুদেবের অনুরোধের সাগরে খাবি খেতে লাগলো। ভাবল এবার ওঝাগিরি করতে গেলে বিপদ নিশ্চয়, কেননা ব্রহ্মদত্তী বন্ধু বারবার আর কোনো জায়গায় ভূত ছাড়াতে যেতে নিষেধ করেছে। এখন কি করা যায়?
যাই হোক, মুটে জামাই আর গুরুজনের অনুরোধ এড়াতে পারলে না। তখন যাক প্রাণ থাক মান এই ভেবে শ্রীপাঠ খট্টচুল্লি গ্রামে গুরুদেবের সঙ্গে রাত জামাতা ওরফে মুটে ওঝা রওনা হয়ে গেলেন। সেদিনই অনেক রাত্রে খট্টচুল্লিতে পৌঁছলেন। সেই রাত্রে আর গুরুদেবের মেয়েকে দেখা হলো না। তার পরদিন সকালে দেখা স্থির হলো। পরদিন সকালে গুরুদেব তার রাজা শিষ্যের মুটে জামাইবাবুকে সঙ্গে নিয়ে যে ঘরে তার ভূতে পাওয়া মেয়েটি ছিল সেই ঘরে ঢুকলেন। সেই ঘরে ঢোকা মাত্র মুটে জামাই বাবাজির বুকের ভিতর গুড়ুম গুড়ুম করতে লাগলো। ভাবলো এইবার বুঝি প্রাণটা গেল। বাস্তবিক ব্যাপারও সেরকমই দাঁড়ালো। মুটেকে দেখা মাত্র গুরুদেবের কন্যা স্কন্ধে অধিষ্ঠিত আমাদের পূর্ব পরিচিত ব্রহ্মদত্তী গুরুকন্যার স্বরেই গর্জন করে বলে উঠল, কি তুই আবার এখানে আমায় ছাড়াতে এসেছিস? বন্ধু, আমি তোমায় ছাড়াতে আসিনি, একটা খবর দিতে এসেছি। এই কথা শেষ হতে না হতেই আবার গুরুকন্যার স্বরে প্রশ্ন হলো, কি খবর, শিগগিরই বল। তখন মুটে জামাই বললে, বন্ধু, তুমি এখানে এসেছো শুনে সেই রামায়ণের দল এখানে আসছে। এই কথা যেই শোনা অমনি গুরুকন্যার কণ্ঠস্বর বড়ই ক্ষীণ হয়ে গেল। তখন অতি কাতরভাবে বললে, বন্ধু বন্ধু তারা কোন পথে আসছে, শীঘ্র বলো। এই সদর রাস্তা দিয়েই আসছে। এই শুনে গুরুকন্যার স্বরে ব্রহ্মদত্তী বললে, আগে থাকতে আমায় খবরটি দিয়ে বড়ই উপকার করলে। আমি খিড়কির দরজা দিয়ে চম্পট দিলুম। ব্যাস, এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুরুকন্যার আগেকার লজ্জা শরম সব ফিরে এলো। বাড়িতে খুব আনন্দের ধুম পড়ে গেল। মুটে জামাইয়েরও খুব নাম পড়ে গেল। তাছাড়া গুরুদেব জামাই বাবাজির কাছে খুব উপকার স্বীকার করলেন। তাকে খুব যত্ন করে আদর করে আহারাদি করালেন। দু একদিন বাড়িতে রেখে শেষে লোকজন দিয়ে বিরাটগঞ্জে পাঠিয়ে দিলেন। এক রামায়ণ গানের কল্যাণে মুটে ধনে মানে সকল রকমেই বড়লোক হয়ে গেল। আজ পড়ে শোনালাম রামায়ণ গান, রচনা ললিত মোহন ভট্টাচার্য। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো, হ্যাঁ যারা একেবারে প্রথম আসছো, নতুন, তারাই শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।